হয়ে রয়েছে, তারা যে এরকম একটা হতাশার মধ্যে ঢুকে যাচ্ছে, সেটার জন্য কিন্তু একমাত্র জবাবদিহি আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বোর্ডের। স্টুডেন্টদের এমনও কমেন্টস আসছে যে স্যার সুইসাইড করতে ইচ্ছে করছে, স্যার পরিবার সামনে পরীক্ষা দিয়েছিলাম, বাচ্চার সামনে পরীক্ষা দিয়েছিলাম, আর মনে হয় আমার দ্বারা হবে না, আমি হেরে গেলাম। যারা স্টুডেন্টের ভিডিও দেখছো তারা কিন্তু এই ভিডিওটা নিজেদের কাছে দেখে খাবে। ধরন পরীক্ষা, ডিফিকাল্টি পরীক্ষা, সময়, সমস্ত কিছুকে সুবিধা নিতে কিন্তু বাজারে নেমে পড়েছে একদল অসাধু ব্যবসায়ী। তারা কি করছে? তারা বিভিন্ন প্রাইভেট কলেজে ভর্তি করার নামে স্টুডেন্টদের কাছ থেকে কিন্তু ফোন করছে, স্টুডেন্টদের কাছে ফোন আছে এবং তাদেরকে বলা হচ্ছে যে এটাই শেষ সুযোগ, এইবারই যদি ভর্তি না হয় তাহলে কিন্তু আর সুযোগ হবে না, ভর্তি হওয়ার জন্য 20,000 টাকা আগে তোমাকে বুকিং করতে হবে। দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি। যত দিন যাচ্ছে যেন এনএম জিএনএম এবং দুর্নীতি শব্দ দুটো সমার্থক শব্দ হয়ে উঠছে। প্রত্যেক বছর কিন্তু এই এএনএম জিএনএম পরীক্ষায় আমরা দেখতে পাচ্ছি, আমরা খবর পাচ্ছি বিভিন্ন সূত্র থেকে যে স্যার পরীক্ষা হলে দুর্নীতি হচ্ছে। সেটা আপনি 2024 বলুন, সেটা 2025 বলুন, কিংবা এই বছর 2026। এই বছরেও আমরা প্রচুর পরিমাণে এমন খবর পেলাম, এমন জিনিসপত্র দেখতে পেলাম যেগুলো একেবারেই অপ্রত্যাশিত ছিল। প্রায় প্রত্যেকটা জেলা থেকে কিন্তু আমাদের কাছে যে খবর আসছে, বেশ কিছু সেন্টারসে এমন হয়েছে যে ছাত্রছাত্রীরা মোবাইল নিয়ে পরীক্ষা হলে ঢুকছে, ব্লুটুথ ডিভাইসেস নিয়ে পরীক্ষা হলে ঢুকছে, মোবাইলটাকে কার্বন পেপারে মুড়িয়ে নিয়ে পরীক্ষা হলে ঢুকছে। এবং আমাদের যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বোর্ডের যে গাইডলাইন, যে গাইডলাইনে একটা স্টুডেন্ট কোনো কিছু ক্যারি করতে পারবে না এক্সাম হলে, তাহলে এই গাইডলাইনটার মানে কি? তাহলে এই গাইডলাইনটা কাদের জন্য? আমাদের এই যে পরীক্ষা এএনএম জিএনএম, এই পরীক্ষার জন্য একটা স্টুডেন্ট বেশ কিছু বছর ধরে প্রিপারেশন নেই, কারোর 1 বছর, কারোর 2 বছর, কারোর 3 বছর। তারপরে কি হচ্ছে? তারপরে দেখা যাচ্ছে যে একদল ছাত্রছাত্রী বিভিন্ন অসৎ উপায় অবলম্বন করছে এবং পরীক্ষা হলে ঢুকছে এবং কিন্তু তারা ভালো পরিমাণ রেজাল্ট করে বেরোচ্ছে। এমন সমস্ত খবর রয়েছে যে এএনএম, যেটার জন্য এত কম্পিটিশন, এই এএনএম সেন্টার্স গুলোতে এমন স্টুডেন্টস গিয়ে পৌঁছচ্ছে যারা প্রপারলি রিডিং করতে পারে না, যারা প্রপারলি জিনিসগুলো সম্পর্কে কোনো নলেজ রাখে না। তারা নাকি আমাদের 115-র মধ্যে পরীক্ষায় 90, 95, 100 করে মার্কস পাচ্ছে। কি করে হচ্ছে এগুলো? প্রত্যেক বছরের মতো এই বছরও আমরা দেখছি যে বিভিন্ন সেন্টার থেকে খবর আসছে যে বেশ কিছু পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। পরীক্ষার্থীকে আটক করে কি হবে? এই যে ছোট ছোট বাচ্চাগুলো 20 বছর, 21 বছর, 22 বছর, 23 বছরের যে মেয়েরা বা ছেলেরা যারা এই পরীক্ষাটা দিচ্ছে, তাদের মাথার মধ্যে এই ধরনের যে অসৎ উপায় অবলম্বনের যে পন্থা, এই পন্থাগুলো দেওয়ার পিছনে কারা রয়েছে, তাদেরকে কেন ধরা হচ্ছে না? এবং বছরের পর বছর ধরে এরকম একটা সিন্ডিকেট কি করে চলতে পারে? ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বোর্ড তারা কি এই ব্যাপারে একেবারেই উদাসীন? তারা কি দেখতে পাচ্ছে না? লাস্ট ইয়ারও আমরা কিন্তু এই যে দুর্নীতি, এটার উপরে আমরা ভিডিও বানিয়েছি। সেবারও কিন্তু আমরা বলেছিলাম যে দুর্নীতি হয়েছে, কি হলো? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয় না। এই যে ভিডিও বানাচ্ছি আমি, এই ভিডিও তোমাদের কাছে পৌঁছচ্ছে, তোমরা ভিডিও দেখবে, তোমরা ভিডিও তলায় কমেন্ট করে জানাবে যে স্যার আমার সেন্টারে হয়েছে, আরেকজন বলবে স্যার আমারও সেন্টারে হয়েছে। কিন্তু এই ভিডিওগুলো কি আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বোর্ডের কর্মকর্তা রয়েছে তাদের কাছে পৌঁছবে না? তারা কি বুঝতে পারে না যে এই যে একটা পরীক্ষা কন্ডাক্ট হচ্ছে, যে পরীক্ষার জন্য এত এত স্টুডেন্ট এত পরিশ্রম করছে, তাদের এই পরিশ্রমের ফল কোথায় পাচ্ছে? তারা কি বুঝতে পারছে না যে এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বোর্ড, এই যে কর্তৃপক্ষের উপরে আমাদের ছাত্র সমাজের ভরসা উঠে যাচ্ছে? আমরা প্রত্যেক বছর দেখতে পাচ্ছি এই এএনএম জিএনএম পরীক্ষার কিন্তু একটা কোশ্চেনের যে প্যাটার্ন থাকে, একটা যে সেট প্যাটার্ন থাকে, যে প্যাটার্নে স্টুডেন্ট নিজেকে প্রচুর পরিমাণে পরিশ্রম করে এবং নিজেকে তৈরি করে, সেই যে পরিশ্রম, সেই যে তৈরি করা, এই তৈরি করাটা আমরা যখন দেখতে পাই যে 2024-এর পেপার হাতে তুলে নিই, তখন আমরা দেখতে পাবো একটা মডারেট লেভেলের পেপার, 25-এর পেপার আবার ইজি লেভেলের একটা পেপার, 26-এর পেপার এমন একটা জুগুবি টাইপের একটা পেপার, যে পেপারটা কিন্তু স্টুডেন্ট প্রত্যাশা করে না। আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বোর্ড একটা ইউনিফর্মিটি নিয়ে আসুক জিনিসগুলোর মধ্যে, ইউনিফর্ম এক্সাম হোক, একটা খুব ভ্যালিড এক্সাম হোক, একটা খুব স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদের এই এন্ট্রান্স এক্সামটা হোক। কারণ এই এন্ট্রান্স এক্সাম দিয়ে যারা স্টুডেন্টরা যারা এএনএম করবে বা জিএনএম করবে, তারা কিন্তু আগামীতে আমাদের এই যে মেডিকেল সিস্টেম, সেই মেডিকেল সিস্টেমের কিন্তু মেরুদণ্ড হয়ে দাঁড়াবে। এবং এখানে যদি এমন কোনো স্টুডেন্ট এসে প্রবেশ করছে যারা এই সমস্ত সদ উপায় অবলম্বন করে আমাদের এএনএম বা জিএনএম কলেজগুলোতে এন্ট্রি নিচ্ছে, তাহলে কিন্তু আমরা অ্যাট দ্য এন্ড আমাদের এই মেডিকেল সিস্টেমের ভবিষ্যৎকে নষ্ট করছি। প্রত্যেক বছর দেখতে পাচ্ছি যে আমাদের সামনে এই ধরনের ঘটনা আছে। প্রত্যেক বছর স্টুডেন্টরা সেম জিনিস রিপোর্ট করে। এমনও হয়েছে যে আমাদের স্টুডেন্টরা রিপোর্ট করেছে যে স্যার আমার ক্লাসরুমে আমার সামনে বসে ফোন বার করে সে লিখছিল এবং আমি আমার যে ইনভিজিলেটর ছিলেন তাকে আমি জানিয়েছি, জানানোর পরেও কোনো ফল হয়নি। তাহলে এগুলোর একটা গ্রিভেন্স রিড্রেসাল মেকানিজম নেই কেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বোর্ডের কাছে? এটার জন্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বোর্ড অ্যাকচুয়ালি কি কি পদক্ষেপ নিয়েছে সেটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বোর্ড পাবলিকলি একটা নোটিশ জারি করে জানা, যাতে আমাদের যে স্টুডেন্টরা রয়েছে তারা যে দিকভ্রষ্ট হয়ে রয়েছে, তারা যে এরকম একটা হতাশার মধ্যে ঢুকে যাচ্ছে, সেটার জন্য কিন্তু একমাত্র জবাবদিহি আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বোর্ডের। বিগত কয়েকদিনে ছাত্রছাত্রীদের কাছ থেকে প্রচুর পরিমাণে মেসেজ পেয়েছি, প্রচুর কমেন্টস পেয়েছি, প্রচুর স্টুডেন্টের সঙ্গে কিন্তু আমি নিজে ফোনে কথা বলেছি এবং সেটার মাধ্যমে কিন্তু আমি বুঝতে পারছি যে এই যে পরীক্ষা, এই পরীক্ষার পর ছাত্রছাত্রীদের মধ্যে একটা বীভৎস বাজে রকমের অস্বস্তি কাজ করছে। আমাদের এই যে পরীক্ষা যে প্রশ্নপত্র, সেটা কিন্তু অপ্রত্যাশিত ছিল অনেকের কাছে। প্রচুর স্টুডেন্ট ভেবেছিল তারা যেরকম ভাবে প্রস্তুতি নিচ্ছে, তারা যেভাবে পরিশ্রম করেছে, পরীক্ষার ফল, পরীক্ষার ধরন আশা করি সেরকমই হবে।
কিন্তু তা হয়নি, বাস্তবটা কিন্তু অন্যরকম ছিল। এই কোশ্চেন পেপার অনেকের কাছে প্রচুর টাফ লেগেছে, প্রচুর হার্ড মনে হয়েছে, প্রচুর টাইম কনজিউমিং মনে হয়েছে। এবং এই অবস্থায় কিন্তু স্টুডেন্টদের এমনও কমেন্টস আসছে যে স্যার সুইসাইড করতে ইচ্ছে করছে, স্যার পরিবার সামলে পরীক্ষা দিয়েছিলাম, বাচ্চা সামলে পরীক্ষা দিয়েছিলাম, আর মনে হয় আমার দ্বারা হবে না, আমি হেরে গেলাম, স্যার আমার বাড়ি থেকে বিয়ে দিয়ে দেওয়ার কথা বলছে। প্রথমে একটা কথা বলি, তোমাদের এই যে কথাগুলো, এই যে কষ্টগুলো, এই কষ্টগুলো কিন্তু একদম সত্য, এই কষ্টগুলো একদম বাস্তব। এই জিনিসগুলোকে আমি একদমই ছোট করে দেখছি না। কিন্তু তারপরেও আমি একটা কথা তোমাদের বলবো যে আহ, আমি জানি যে তোমাদের মধ্যে অনেকেই এমন পরিস্থিতি থেকে উঠে এসছো যেখানে পড়াশোনা করাটাই কিন্তু একটা যুদ্ধ ছিল। তাই পরীক্ষা খারাপ হয়েছে বলে মন খারাপ করাটা কিন্তু খুবই স্বাভাবিক। পরীক্ষা শেষ হওয়ার পরে তোমাদের এই যে অনুভূতি, তোমাদের এই যে কষ্ট, আহ, এই জিনিসটা কিন্তু কখনোই তোমার সম্পূর্ণ ভবিষ্যৎ নির্ধারণ করে না। তোমায় কিন্তু এই কথাটা মাথায় রাখতে হবে। তুমি এই মুহূর্তেও জানো না যে তোমার কাট অফ কোথায় যেতে চলেছে, তোমার র্যাঙ্ক কত হবে, তুমি কত মার্কস পাচ্ছ, এই সমস্ত কিছু কিন্তু তোমার কাছে এখনো অনেকের কাছেই অজানা। তো এই অবস্থাতে কিন্তু এই রকমের কোনো ডিসিশন নিও না যে ডিসিশনটা কিন্তু তোমার জীবনের ক্ষতি করতে পারে, তোমার কেরিয়ারের ক্ষতি করতে পারে। তাই আমার সবার কাছে বিনীত অনুরোধ যে এই ধরনের কোনো পদক্ষেপ, কোনো রকমেরই কোনো ভুল পদক্ষেপ কিন্তু কেউ নেবে না। এবং যারা গার্জিয়ানরা এই ভিডিওটা দেখছেন বা যারা দেখছেন না, যারা স্টুডেন্টরা এই ভিডিও দেখছো, তারা কিন্তু এই ভিডিওটা নিজেদের গার্জিয়ানদেরকে দেখাবে। এবং আশা করি আমাদের যে পেরেন্টসরা রয়েছেন তারা কিন্তু নিজেদের সন্তানদের যে কষ্টটা, সেই যে দুঃখটা, সেটা কিন্তু তারা বুঝতে পারবেন এবং সহানুভূতিশীল হবেন। এবং আপনাদের কাছে অনুরোধ আমার যে এই ছাত্রদের পাশে দাঁড়ান, তারা যথেষ্ট পরিশ্রম করেছে এবং বিভিন্ন কারণ রয়েছে যে কারণে হয়তো পরীক্ষার নম্বর কমেছে, এবং তারা কিন্তু আরো একটা চেষ্টা, আরো একবার ট্রাই ডিজার্ভ করে। তাদেরকে সেই চেষ্টাটুকু করতে দিন, তাদের নিজেদের ভবিষ্যৎ তাদের নিজেদেরকেই কিন্তু নির্ধারণ করতে দিন। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন এবং আপনাদের যে সন্তান, সেই সন্তানদের কেরিয়ারের ব্যাপারে, তাদের ডিসিশনের ব্যাপারে আপনারা যথেষ্ট সচেতন এবং সহানুভূতিশীল হবে বলে আমার বিশ্বাস। এই অবস্থায় যদি আমাদের ছাত্রছাত্রীদের কারোর খুব খারাপ লাগে, মন খারাপ হয়, তাহলে কিন্তু একা থাকবে না, পরিবারের কারোর সঙ্গে কথা বলবে, বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলবে, শিক্ষকদের সঙ্গে কথা বলবে, আমরা রয়েছি আমাদের সঙ্গে কথা বলবে। প্লিজ নিজেদের যে মানসিক শান্তি সেটা কিন্তু একদম মেনটেন রাখবে। ঠিক আছে? আমাদের পরীক্ষার যা প্রশ্নপত্র, পরীক্ষার যা ধরন, এত কিছু দুর্নীতি, এই সমস্ত কিছুকে মাথায় রাখার পরেও আমাদের কাজ যে তোমাদের কাছে একটা কাট অফের একটা আইডিয়া দেওয়া, যাতে তোমরা নিজেদের আগামী যে দিনগুলো, সেই দিনগুলোকে প্রপারলি ঠিকঠাক করে এগিয়ে নিয়ে যেতে পারো। এবং সেই উদ্দেশ্যে আমরা আমাদের যে কাট অফ, সেই কাট অফটা আজকে কিন্তু আলোচনা করছি। আমাদের যেটা প্রেডিকশন, আমাদের যেটা কাট অফ হতে চলেছে, আমরা কিন্তু দেখাচ্ছি। আমাদের মনে হয়েছে পরীক্ষার যা প্রশ্নপত্র এবং পরীক্ষার যা ধরন, পরীক্ষার যা ডিফিকাল্টি, পরীক্ষার যা সময়, সমস্ত কিছুকে মাথায় রেখে আমরা কিন্তু এই এএনএম জিএনএম এর কাট অফ ডিসাইড করেছি। তোমরা এই স্ক্রিনে দেখতে পাচ্ছ যে জেনারেল কাট অফ আমাদের মনে হয় যে 67 to 69 এর মধ্যেই থাকবে। এএনএম এর কাট অফ জেনারেলদের জন্য বা আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 67 থেকে 69 এর মধ্যে থাকবে। ওবিসির ক্ষেত্রে এএনএম এর জন্য 64 থেকে 67 এর মধ্যে থাকবে, এসসির জন্য 58 থেকে 61 এর মধ্যে থাকবে, এসটির জন্য 45 থেকে 49 এর মধ্যে থাকবে, এবং ইডব্লিউএস এর জন্য কিন্তু 55 থেকে 59 অব্দি যেতে পারে। ঠিক আছে? আমরা বিগত বছরের ট্রেন্ড, বিগত বছরের যে আমাদের র্যাঙ্ক, মার্কস, এই সমস্ত কিছু এবং কোশ্চেন পেপার, ডিফিকাল্টি, সময়, সবকিছুকে বিবেচনা করেই কিন্তু এই কাট অফটা নিয়ে এসেছি। তোমরা চাইলে এই কাট অফের একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। গত বছর আমরা সিমিলার একটা প্রেডিকশন করেছিলাম, যে ভিডিওটা তোমরা হয়তো আমাদের চ্যানেলে দেখতে পাবে। তো প্রেডিকশন মিলেছিল। এই যে নম্বরটা রয়েছে, এই নম্বরে কিন্তু 2 থেকে 3 নম্বরের হেরফের হতে পারে। 2 থেকে 3 নম্বর হয়তো বাড়তে পারে, অথবা 2 থেকে 3 নম্বর কমতেও পারে। যেহেতু কাট অফ প্রেডিক্ট করছি আমরা, তাই এখনই কিন্তু একেবারে সম্পূর্ণ সঠিকভাবে বলা কখনোই সম্ভব নয়। আশা করি এই প্রেডিকশনের আশেপাশেই থাকবে, এবং যদি তুমি এই মার্কস থেকে +-2 তে রয়েছো, তাহলে তুমি ধরতে পারো যে তোমার এএনএম কিন্তু হয়ে যাবে আশা করি। নেক্সট আমরা চলে আসি জিএনএম এর কথায়। জিএনএম এর কাট অফ যদি আমরা বলি, তাহলে আনরিজার্ভদের ক্ষেত্রে আমাদের মনে হচ্ছে 54 থেকে 57 এর মধ্যে কিন্তু এই মার্কসটা হতে পারে। ঠিক আছে? এটা তোমার যদি এখন 52-53 রয়েছে, তারপরেও কিন্তু তুমি অপেক্ষা করতে পারো। ওবিসির ক্ষেত্রে 52 থেকে 55, এসসির ক্ষেত্রে 47 থেকে 52, এসটি এর ক্ষেত্রে 38 থেকে 42, এবং ইডব্লিউএস এর ক্ষেত্রে 43 থেকে 47 মার্কস অব্দি যেতে পারে। এই রয়েছে আমাদের এএনএম এবং জিএনএম এর কাট অফ। আমাদের প্রেডিকশন অনুযায়ী আমাদের রেজাল্ট আশা করি জুলাই মাসের 10 কিংবা 11 তারিখ নাগাদ হতে চলেছে। আমাদের যা অনুমান যে জুলাই মাসের 10-11 তারিখে আমাদের রেজাল্ট হয়ে যাবে। ঠিক আছে? এবং রেজাল্টের পরেই কিন্তু আমরা অ্যাকচুয়ালিতে বুঝতে পারবো, র্যাঙ্ক কার্ড আসলেই আমরা অ্যাকচুয়ালিতে বুঝতে পারবো যে আমাদের কারোর কলেজ হচ্ছে, কার কলেজ হচ্ছে না। ঠিক আছে? তো এই মুহূর্তে কিন্তু এই কাট অফ নিয়ে খুব একটা বেশি মাথা ব্যথা করবে না। কাট অফ নিয়ে অযথা ভিডিওস দেখবে না, এবং সেগুলো নিয়ে কিন্তু অযথা ডিসকাশন করারও মানে নেই। তোমার যদি মনে হচ্ছে যে তোমার এই যে রেঞ্জটা রয়েছে, এই রেঞ্জের আশপাশে কোথাও একটা মার্কস আছে, বা আমাদের এএনএম এর যে রেঞ্জ, এই রেঞ্জের আশপাশে কোথাও একটা মার্কস আছে, তাহলে তুমি কিন্তু সেফ রয়েছো এই মুহূর্তে। এবং
তুমি কিন্তু আগামী দিনগুলো সেরকম ভাবে প্ল্যান করতে পারো। তোমার যদি মনে হয় যে না আমার এই যে কাট অফ, সেই কাট অফের থেকে অনেকটা দূরে দূরে মানুষ রয়েছে, তাহলে কিন্তু তুমি আবারও পড়াশোনা শুরু করে দাও। এই মুহূর্তটা ভেঙে পড়ার মুহূর্ত নয়। এই মুহূর্তে কিন্তু তোমাদের আগামীর যে পরীক্ষাটা হবে, আগামীতে বেশ কিছু যে আরো পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষাগুলোর জন্য আমাদেরকে প্রিপেয়ার করতে হবে। জিনিসটা থেকে মুভ অন করতে শিখতে হবে। ভেঙে পড়লে চলবে না, কারণ একটা পরীক্ষা তোমার কেরিয়ার ডিসাইড করতে পারেনি। এমন বহুত উদাহরণ রয়েছে যেখানে প্রচুর এমন স্টুডেন্টস রয়েছে যারা কিন্তু বিভিন্ন এক্সাম, কেউ কোনো এক্সাম কোয়ালিফাই করেনি, একবার দুবার তিনবার চারবার পাঁচবার ছবার কোয়ালিফাই করেনি, 7 নম্বর বারে করেছে, 5 নম্বর বারে করেছে, 8 নম্বর বারে করেছে। বাট কিন্তু তারা আজকের দিনে জীবনে প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠিত কথাটার মানে আমরা অ্যাকচুয়ালি যেটা বুঝি, সেই প্রতিষ্ঠিত কিন্তু তারা হতে পেরেছে। এবং তারা সেটা হতে পেরেছে, এটার কারণ একটাই, যেহেতু তারা কিন্তু এই ধরনের যে পরীক্ষার যে রেজাল্ট, সেই রেজাল্ট থেকে ভেঙে পড়েনি। আমাদেরকে সবার আগে মাথায় রাখতে হবে, এই যে পরীক্ষাটা একটা কম্পিটিটিভ এক্সাম। এই কম্পিটিটিভ এক্সামে তোমার একার পারফরমেন্স কিন্তু তোমার র্যাঙ্ক ডিসাইড করে না, তোমার একার পারফরমেন্স কিন্তু তোমার মার্কস ডিসাইড করে না। এগুলো সমস্ত কিছু ডিসাইড হয় কোশ্চেন পেপার ডিফিকাল্টির উপরে, এগুলো ডিসাইড হয় আরো বাকি যে স্টুডেন্টরা রয়েছে তারা কেমন পারফর্ম করেছে সেটার উপরে। তো এই সমস্ত কিছুকে বিচার বিবেচনা করেই কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং নিজেদের লাইফে প্রতিষ্ঠিত হতে হবে। যে লক্ষ্যে আমরা বেরিয়েছি সেই লক্ষ্যে আমাদেরকে পৌঁছতে হবে। ঠিক আছে? এই মুহূর্তে আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বোর্ডের কাছে আবেদন যে আপনারা ক্লারিফিকেশন দিন, যাতে আমাদের এই যে দুর্নীতিগুলো হচ্ছে, এই সমস্ত যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলোর জন্য আপনারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন, যাতে আমাদের যে স্টুডেন্টসরা রয়েছে তারা আপনাদের উপরে যে ভরসাটুকু বজায় রেখেছে সেই ভরসাটুকু একেবারে কায়েম রাখতে পারে। এবং এই সময়ে দাঁড়িয়ে কিন্তু যেহেতু পরীক্ষা প্রচুর স্টুডেন্টদের এরকম একটা খারাপ হয়েছে, মার্কস যেহেতু কম আসছে, এবং এটার সুবিধে নিতে কিন্তু বাজারে নেমে পড়েছে একদল অসাধু ব্যবসায়ী। তারা কি করছেন? তারা বিভিন্ন প্রাইভেট কলেজে ভর্তি করার নামে স্টুডেন্টদের কাছ থেকে কিন্তু ফোন করছে, স্টুডেন্টদের কাছে ফোন আসছে এবং তাদেরকে বলা হচ্ছে যে এটাই শেষ সুযোগ, এইবারই যদি ভর্তি না হয় তাহলে কিন্তু আর সুযোগ পাবে না। ভর্তি হওয়ার জন্য 20,000 টাকা আগে তোমাকে বুকিং করতে হবে। আমি তোমাদের বলে রাখি যে আমাদের অফিসিয়াল যে কাউন্সিলিং প্রসেসটা রেজাল্টের পরে অনুষ্ঠিত হবে, সেটার বাইরে কোথাও কোনো রকম ভর্তি হবে না। ঠিক আছে? কেউ ভর্তি হতে যেও না। যদি তোমার একান্তই মনে হচ্ছে তুমি কোনো প্রাইভেট কলেজে ভর্তি হবে, তাহলে সেটার জন্য প্রপার চ্যানেল রয়েছে বা কাউন্সিলার্স রয়েছে, তাদের সঙ্গে কন্ট্যাক্ট করো। এইরকম যারা অসাধুভাবে যারা জিনিসগুলো করছেন, যারা আগে ভাগে তোমার কাছ থেকে একটা মোটা টাকা আদায় করার একটা চেষ্টা করছে, স্ক্যাম করার চেষ্টা করছে, সেগুলো থেকে কিন্তু বেঁচে থাকবে। ঠিক আছে? যদি একান্তই কোনো কলেজে ভর্তি হতে হয়, সেই কলেজে ভিজিট করো, সেই কলেজ দেখো, সেই কলেজের সম্পর্কে রিভিউজ নাও, তারপরে সেই কলেজে যাও। কাউকেও কিন্তু টাকা দেওয়ার এই মুহূর্তে প্রয়োজন নেই। তুমি যখন কলেজে ভর্তি হবে সেই মুহূর্তে পে করবে। তোমাদের যদি মনে হয় তোমাদের কলেজ ডিসাইড করতে অসুবিধা হচ্ছে, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। কাউকে টাকা পে করার কোনো রকম প্রয়োজন নেই, কিন্তু আমি বারবার করে বলছি, কারণ বিগত বছরগুলোতে আমরা এরকমের প্রচুর ঘটনা দেখেছি যেখানে স্টুডেন্টরা এরকম ভাবে নিজেদের হার্ড আর্ন মানি বিভিন্ন অসৎ যে ব্যবসায়ী তাদের হাতে তুলে দিয়েছে এবং পরে কিন্তু জিনিসটার জন্য আফসোস করেছে। তো আমাদের যাতে আফসোস না হয়, আমরা যাতে নিজেদের যে লক্ষ্য সেই লক্ষ্যে ঠিকঠাক পৌঁছে যেতে পারি, সেই জন্য আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে এবং ভেঙে পড়লে চলবে না। তাহলে এই রয়েছে আজকের আমাদের এই ভিডিও। দেখা হচ্ছে আমাদের নেক্সট একটা ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।